হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। হ্যালো। বল। তুই এখনো ঘুমিয়ে আছিস? কেন? মহাগুরু, এবার ঘুম থেকে উঠে অফিসে চলে আসুন। সরি বন্ধু, আমার খেয়াল ছিল না যে আমাকে অফিসে যেতে হবে। তাড়াতাড়ি আয়। ওকে বন্ধু। আসলে সজীবের জন্য আমার চাকরিটা হচ্ছে, তার কথাতে মিমিও বুঝতে পারছে যে আমার এই মুহূর্তে চাকরিটা খুব দরকার। যাই হোক, ফ্রেশ হয়ে অফিসে যেতে হবে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে চলে গেলাম অফিসে। তারপর সজীবের সাথে দেখা করলাম। আসতে এত দেরি করলি কেন? ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসতেই দেরি হয়ে গেল। আচ্ছা চল, ম্যামের কক্ষে যাই। আচ্ছা চলো। তারপর সজীব মিমির কক্ষে নিয়ে গেলাম। ম্যাম আসবো? হ্যাঁ আসুন। ম্যাম, আজ থেকে কি রনি এই অফিসে জয়েন হতে পারবে? পারবে। তার আগে আমার কিছু কথা রনিকে বলতে হবে। আপনি প্লিজ একটু আসুন। ওকে ম্যাম। কেমন আছেন আপনি? আজ এমন পরিস্থিতিতে মুখ থেকে কথা বের হচ্ছে না। কি হলো, আপনি এমন চুপ মেরে গেলেন কেন? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? মিমি খুব স্বাভাবিকভাবেই কথা বলছে। আপনি হয়তো ভুলে গেছেন আমি আপনার বস, কোনো গার্লফ্রেন্ড না যে তুমি করে বলতে হবে। আমাকে বাকিরা যেভাবে বলবে আপনিও ঠিক সেভাবেই বলবেন। আচ্ছা ঠিক আছে, বলে উঠতে যাব। বসুন, এত তাড়া কেন আপনার? আপনি কিছু বলবেন ম্যাম? বাহ, কিছুক্ষণের মধ্যেই ভুলে গেছেন তাহলে। জি ম্যাম, পরিস্থিতি সবকিছু শিখিয়ে দেয়। অনেক কথাই তো শিখেছেন আপনি। আর হ্যাঁ, আপনি যদি এই চাকরি করতে চান তাহলে কিছু শর্ত আছে। জি বলুন। প্রথম শর্ত হলো আপনাকে লিখিত দিতে হবে যে আপনি 1 বছরের নিজ ইচ্ছায় চাকরি করতে পারবেন না, যতই সমস্যা থাকুক না কেন। দ্বিতীয় শর্ত হলো অফিসের কাজ অমনোযোগী কিংবা বেখেয়ালি ভাবে কাজ করা যাবে না, আর করলে তার শাস্তি পেতে হবে। তৃতীয় শর্ত, অফিসে নিয়মিত আসতে হবে, আর লেট করে আসলে বেতনের টাকা থেকে কেটে নেওয়া হবে। কি রাজি আছেন তো? জি ম্যাম, আপনি যা বলবেন আমি তাই করব। এই চাকরিটা খুব দরকার। গুড, তাহলে এই পেপারে সাইন করে দিন। আচ্ছা দিন, সাইন করে দিলাম। পেপারে সাইন করে খুব ভালো করলেন রনি হাসান। খুব রাগ জমে আছে আপনার উপর। এখন ইচ্ছে হলেও এখান থেকে যেতে পারবেন না। আপনার ডেস্ক আমার রুমের পাশের রুমটাতেই কাজ করবেন, কেমন? জি। রফিক। জি ম্যাম। এনাতে তার কক্ষ দেখিয়ে দিন। জি আচ্ছা। তারপর রফিক ভাই আমার কক্ষ দেখিয়ে দিল। স্যার আপনার নাম কি? রনি হাসান। তাহলে আপনাকে আজ থেকে রনি স্যার বলে ডাকবো। রনি স্যার বলে ডাকতে হবে না, আমার নাম ধরে ডাকলেই হবে। আমি এখানে প্রায় সবারই স্যার করে ডাকি, আর আপনাকেও স্যার বলে ডাকলে আমার কোনো অসুবিধা হবে না। না রফিক ভাই, আপনি আমার বয়সে অনেক বড়, আর বড় ভাই কি ছোট ভাইকে স্যার বলে ডাকতে পারে? আপনি অনেক ভালো স্যার। আবার স্যার বলছেন? আজ থেকে তুমি আমার ছোট ভাই, আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা, কেমন? ঠিক আছে রফিক ভাই। আচ্ছা চলো, তোমার ডেস্কে নিয়ে যাই। আচ্ছা চলুন। ডেস্কে নিয়ে যাবার পর আজ থেকে তুমি এখানেই কাজ করবা। আর হ্যাঁ, রুম পরিষ্কার করতে হলে আমাকে অবশ্যই জানাবা। জি আচ্ছা। আচ্ছা এবার আমি আসি তাহলে। এখন সজীবের কাছে ফোন দিতে হবে, নয়তো আমার কি কাজ করতে হবে কিছুই বুঝতে পারবো না। সজীবকে কয়েকবার ফোন করলাম কিন্তু ফোন রিসিভ করলো না। কিছুক্ষণ পর সজীব নিজ ইচ্ছায় চলে আসলো, আর এসে আমাকে উদ্দেশ্য করে বলল, কিরে কি করছিস? কি আর করব, তোকে ফোন দিলাম, ফোন তো আর রিসিভ করলি না। ও সরি বন্ধু। আজ তো নতুন অফিসে নতুন আসলাম, কি করব কিছু বুঝতে পারছি না, তাই তোর কাছে ফোন দিছিলাম। আচ্ছা চল, আজ তোকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। আচ্ছা চল। তারপর এই হচ্ছে রাকিব, আমার জুনিয়র, কিন্তু ভালো কাজ করতে পারে। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো। আর এই হচ্ছে আমার বন্ধু রনি, এই অফিসে নতুন, আজই জয়েন করেছে। ভাইয়া আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা চল, তোকে রিহান ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই, আর আমার কোনো কাজে প্রবলেম হলে তার কাছ থেকে সমাধান করে নেই। তারপর সজীব একের পর এক
এভাবেই সবার সাথে পরিচয় করে দিল। তারপর সজীব কাজগুলো শিখিয়ে দিল কিভাবে করতে হয়। যদিও ভালো করতে পারছিলাম না, সজীব বলল কোনো ব্যাপার, আস্তে আস্তে কাজ শিখে যাবি। সজীব যেভাবে কাজগুলো দেখিয়ে দিয়েছে সেইভাবে করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কাজ পারছি না। এভাবেই ওই দিনটা কেটে গেল। চল, অফিস টাইম শেষ। আচ্ছা চলো, বলে আসতে যাব এমন একটা সুন্দরী মেয়ে সামনে দাঁড়িয়ে যা বলল, ভাইয়া, আপনি কি এই অফিসে নতুন আসছেন? হ্যাঁ। আরে তুই মিতালিকে চিনতে পারছিস না? আমাকে পরিচয় না বললে কেমনে চিনবো? তাহলে ভাইয়া আজ পরিচিত হয়ে নি। আচ্ছা ঠিক আছে। আমার নাম মিথিলা, আর সজীব ভাইয়া আমাকে ভালো করে চিনে। মিতালি আর আমি এই অফিসে একই দিনে জয়েন করেছি। এখন চল রেস্টুরেন্টে ডিনার করে বাড়িতে ফিরবো। মিথিলা, তুমিও চলো আমাদের সাথে। না ভাইয়া, আজ যেতে পারবো না। আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। মিথিলা, এ কেমন কথা বলছো? আমার বন্ধু অফিসে নতুন আসছে আর তার সামনে না করে দিচ্ছ? আচ্ছা চলুন। তারপর তিনজন মিলে রেস্টুরেন্টে খেতে গেলাম। এতে মিথিলার সাথে ভালো আন্তরিকতা বেড়ে গেল। আর মিথিলা মেয়েটা অনেক ভালো, আমাকে প্রথম দেখাতেই ভাই বলে সম্বোধন করেছে। ভাইয়া, আপনাকে একটা কথা বললে রাখবেন? বলেন। আপনাকে না আমার মেজো ভাইয়ার মতো দেখতে লাগে। তাহলে আমি কি আপনাকে মেজো ভাইয়া বলে ডাকতে পারি? অবশ্যই, এতে জিজ্ঞেস করার কি আছে? আমারও আপন বোন নেই, আর আপনি যদি ভাইয়া বলে ডাকেন তাহলে আমার বোনের অভাবটা পূরণ হবে। আজ থেকে আপনি আমার আর একটা মেজো ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তারপর রেস্টুরেন্টে ডিনার শেষে মিথিলাকে বাড়িতে এগিয়ে দিয়ে আমি আর সজীব বাড়িতে ফিরবো। এমন সময় সজীব বলছে, রনি ভাই আমার, তোকে একটা কথা বলবো, রাগ করবি না তো? বলো। আজ তো মিথিলাকে দেখলি। তো কি হয়েছে? ভাই, ওর সাথে একটু সেটিং করে দে প্লিজ। কানের নিচে একটা দিব। মিথিলা কি বললো আমাকে শুনলি না? আর আমাকে ভাই বলে সম্বোধন করেছে। তাহলে তোর কথা আমি কেমনে বলবো? বলতে হলে তুই গিয়ে বল। প্রায় 2 মাস ধরে মিথিলার পিছনে পড়ে আছি, কিন্তু বলার সাহস পাচ্ছি না। দেখ মামা, তোর সমস্যা তুই সমাধান কর। আমি মিথিলাকে কিছুই বলতে পারবো না। মামা, আমি তোর পায়ে পড়ছি, তুই একটু সুপারিশ করে দে, আর তোর কথা মিথিলা ফেলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আর নাটক করতে হবে না, আমি বলে দেখব। তারপর দিন অফিসে গেলাম। আমার পাশেই মিথিলার ডেস্ক, তাই আমার কাজে যেটা যেটা ভুল হচ্ছে সেটা আবার মিথিলার কাছ থেকে ঠিক করে নিচ্ছি। এমন সময় রফিক ভাই আসলো। স্যার, আপনাকে ম্যাম ডাকছে। ওকে। কিছুক্ষণ পর মিমির কাছে গেলাম। আসবো মিমি? হ্যাঁ আসুন, আর ফাইলগুলো 30 মিনিটের মধ্যে ঠিক করে দিন। ম্যাম, আমার দ্বারা এই কাজ এত কম সময় করতে পারবো না। যা বললাম তাই করুন। আচ্ছা ঠিক আছে। তারপর কাজে লেগে গেলাম। প্রায় 30 ধরে চেষ্টা করছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমার এমন অবস্থা দেখে মিথিলা আমার কাছে এসে বলল, ভাইয়া কি করছেন? দেখো না মিথিলা, এই হিসাবটা কিছুতেই মিলাতে পারছি না। দেখি তো। ভাইয়া, এই ফাইলের কাজ তো আপনার না। কি বলছো? ম্যাম তো এটাই দিয়ে বলল যে 30 মিনিটের মধ্যে ঠিক করে দিতে হবে। ভাইয়া, আপনি সারাদিনও এই ফাইলের হিসাব মিলাতে পারবেন না। এই কাজ জানতে হলে আগে আপনাকে কিছুদিন প্রশিক্ষণ নিতে হবে। এখন তাহলে কি করব? ভাইয়া, আমাকে দিন, এই ফাইলের কাজ আমার জানা আছে। আচ্ছা, নিয়ে যাও। তারপর মিথিলার কাছ থেকে ফাইল ঠিক করে মিমির কাছে নিয়ে গেলাম। ম্যাম, কাজ সম্পূর্ণ হয়েছে। এতক্ষণ সময় লাগলো কেন? আসলে কাজটা অনেক কঠিন ছিল, তাই মিথিলার কাছ থেকে ঠিক করে আপনাকে দিলাম। মিথিলার কাছ থেকে কেন ঠিক করে নিলেন? মাস শেষ হলে কি বেতনটা মিথিলাকে দেবেন? আপনার ফাইলটা এখন আর নিচ্ছি না, আপনি কি পারেন সেটাই করে আনুন। জি আচ্ছা। কিছুক্ষণ পর আবার ফাইলটা নিয়ে গেলাম মিমিকে দেখাতেই। এটা করেছিসটা কি? ম্যাম, কিছু ভুল হলে আমাকে দিন, আমি ঠিক করে দিচ্ছি। তোকে প্রথমেই বলেছি, অফিসে কাজ করতে হলে মনোযোগ সহকারে করতে হবে। আর তোর মনোযোগ কোথায় ছিল? ম্যাম, আমি তো... চুপ, কোনো কথা আমি শুনতে চাই না। ম্যাম, আপনি হঠাৎ আমার সাথে এমন আচরণ করছেন কেন? আজ থেকে কোনো ভুল ত্রুটি হলে এইভাবেই বোঝাবো। তাহলে এই চাকরি ছাড়তে আমি বাধ্য হব। ভুলে গেছিস কাল যে পেপারে সাইন করলি সেটা?
আমার জানা মতে কোনো বস তার কর্মচারীদের উপর হাত তুলে না, তাহলে আপনি কেন হাত তুলছেন? তোকে বলতে হবে? সরি ম্যাম, এই চাকরি আমার পক্ষে করা সম্ভব না। তুই চাইলে তো আর এই চাকরি ছাড়তে পারবি না। কেন পারবো না? শর্তের কথা কি ভুলে গেছিস? আপনি এমন আচরণ করলে আমি কোনো শর্তেই থাকবো না। তাহলে এই পেপারটা ভালো করে পড়ে দেখ। এখানে লেখা আছে, যদি 1 বছরে নিজ ইচ্ছায় চাকরি ছেড়ে দেই আর এতে অফিসের কোনো ক্ষতি সাধন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শর্ত রাজি থাকলে রনি হাসান। স্বাক্ষর দিন। আমি তো পুরোটা ভালোভাবে পড়ে অনেকটাই অবাক হয়ে গেলাম। তাহলে কাল তাড়াহুড়ো করে না দেখেই সাইন করাটাই ভুল ছিল। মিমি, কেন এসব করছো? চুপ! তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। কেন করছি এসব জানতে চাস? আমার ধারণা ভুল ছিল। তাহলে মিমি আমাকে ভালোবেসে চাকরি দেয় নাই, বরং তার প্রতারণা করার জন্য প্রতিশোধ নিতে আমার সাথে এমন করছে। কি হলো, কথা বল। মিমি, এসব ভুলে যাও প্লিজ। ভুলে যাব? ফিরিয়ে দিতে পারবি আমার আগে তোর প্রতি যে বিশ্বাস ছিল? ফিরিয়ে দিতে পারবি আমার হাসি খুশি দিনগুলো? তোর জন্য আমি হাসতে ভুলে গেছি, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। শুধুমাত্র আমার লাইফ তোর জন্য এমন হয়েছে। এত সহজে তোকে ছাড়ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে আঘাত করে শান্তি পাও তাহলে আমি কিছু বলবো না বলে আমার ডেস্কে চলে আসলাম। আজ খুবই খারাপ লাগছে। মিমি আমার সাথে এমনটা করতে পারবে আমার জানা ছিল না। এক সময় তোর প্রতি আমিও অনেক আঘাত পেয়েছি, এক সময় তোর জন্য আমিও অনেক আঘাত পেয়েছি। আজ তার প্রতিদান এইভাবেই দেব। এভাবেই কিছুদিন কেটে গেল। বাবা, আজ অফিসে যাবি না? বাবা, ঘড়ির দিকে তাকিয়ে দেখ, আজ উঠতে অনেক দেরি করে ফেলেছস। কি বলছো মা? দেরি কেন হবে? আমি তো ঠিকটাই ঘড়ির দিকে তাকাতেই বুঝতে পারলাম আসলে দেরি করে ফেলছি। এবার হলো তো? কিছু আগে দেখলাম 7:30 আর 1 নিমিষেই 8:39 বেজে গেল। যা ফ্রেশ হয়ে আয়, তাড়াতাড়ি অফিসে যা। অফিসে যাওয়ার পর আমার ডেস্কে কাজ করছি, এমন সময় মিমি আমার ডেস্কে আসলো আর বলল, এখন কয়টা বাজে? কেন ম্যাম? যা বলছি তার উত্তর দে। 9:15। তাহলে লেট করে আসলি কেন? ম্যাম, আমার একটা সমস্যা। তোকে বারবার বলতে হবে অফিসে অমনোযোগী? আমি একদম পছন্দ করি না। মিমির এমন রূপ দেখে অফিসের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আর আমি অপমানে মাথা নিচু করে আছি। যে মিমি আমার একটু ব্যথা সহ্য করতো না, আজ সে দিব্যি সবার সামনে থাপ্পড় মারতে দ্বিধাবোধ করে না। হয়তো মিমির রাগটা এমন ভাবে মিটাচ্ছে। আজ থেকে যেন আর লেট না হয়। কিছুক্ষণ পর মিথিলা আমার কাছে এসে বলল, ম্যাম তোমার সাথে এমন আচরণ করলো কেন? কি হলো বলো? মিথিলার সময় খারাপ হলে সবাই লাথি মেরে ফেলে দেয়। ভাইয়া, বুঝলাম না। এক সময় বলবে নে? এখন বললে ভালো হতো। অনেক লম্বা কাহিনী বলতে সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, পরে শুনবো। তবে ম্যাম আজ যা করলো তেমন কিন্তু না। সেটা আমি জানি। এখানে অনেকেই লেট করে আসে, তাদেরকে এমন ভাবে বলে না। আর তুমি লেট করে আসলে রাগটা তোমার উপর ছাড়লো। এর পিছনে কোনো কোনো কারণ তো অবশ্যই আছে। সময় হলে সব বলবো। কিছুক্ষণ পর রফিক ভাই আসলো। স্যার, আপনাকে ম্যাম ডাকছে। ওকে, যাচ্ছি। তারপর মিমির কাছে গেলাম। ম্যাম, আসবো? আসুন। বলুন, কেন ডেকেছেন? তখন খুব জোরে লাগছিল, তাই না? আপনি কি এসব বলতে ডেকেছেন? খুব রাগ জমে আছে আপনার উপর। আমি তো বললাম আপনি যদি আমাকে আঘাত করে শান্তি পান আমি এতে বাধা দিব না। আজ যদি আমার সাথে প্রতারণা না করতে তাহলে এই দিন দেখতে হতো না। ম্যাম, কোনো কাজ থাকলে বলুন, এসব কথা না বললে খুশি হব। আমি তো তোকে কাজ করতে এখানে রাখিনি। তাহলে? আমার রাগটা তোর উপর ঝাড়ার জন্য এখানে রাখছি। আগেকার মিমি আর এখনকার মিমির মধ্যে দিনরাত তফাৎ। এখন মিমিকে দেখলেই মনে হয় বদমেজাজি, অহংকারী। আর আজ হয়তো মিমির এখানে চাকরি করছি বলে তার সুযোগটা ভালোভাবেই নিচ্ছে। এভাবেই মিমি আমাকে কারণে অকারণে সবার সামনে অপমান করত। আমি কিছুই বলতাম না, শুধু ভাবতাম তার রাগটা যদি আমার উপর ঝেড়ে শান্তি পায় তাহলে বাধা কেন দিব তাকে। এইভাবে কেটে গেল 6টি মাস, বুঝতেই পারলাম না। অফিসে কাজ করছি, এমন সময় রফিক ভাই নোটিশ নিয়ে এলো এবং সবাইকে উদ্দেশ্য করে বলল, মিমি ম্যামের জন্মদিন উপলক্ষে আগামীকাল বন্ধ থাকিবে এবং অফিসের সকলকে উদ্দেশ্য করে জানানো যাইতেছে যে উক্ত জন্মদিনে আপনারা যেতে বাধ্য থাকিবেন। এই সংবাদ পেয়ে সবাই খুশি, কিন্তু আমি কেন জানি খুশি হতে পারলাম না, কারণ আমি তো মিমিদের বাসায় যেতে পারবো না।
তারপর হঠাৎ মিমি আমার ডেস্কে আসলো। এই যে ম্যাম কিছু বলবেন? রফিক কি বলে গেল বুঝতে পারছেন তো? জি বুঝতে পারছি। তাহলে আপনিও আমার জন্মদিনে অবশ্যই যাবেন। জি আচ্ছা। একদিন পর, আজ তো মিমির জন্মদিন, আর তাদের বাড়িতে যেতে হলে মিমির জন্য অবশ্যই গিফট দিতে হবে। কি গিফট দেওয়া যায়? হ্যাঁ পেয়েছি। মিমির নীল রঙের শাড়ি অনেক পছন্দ করে, আর মিমিকে নীল শাড়ি গিফট করলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ, গিফট কিনে তারপর সজীব, মিথিলা এবং আমরা তিনজন মিলে মিমিদের বাড়িতে গেলাম। লক্ষ্য করলাম মিমি অনেক সেজেছে, খুব সুন্দরও লাগছে তাকে। আজ চোখ সরে যাচ্ছে না আমার এমন কাণ্ড দেখে। কিরে মামা, ম্যামের দিকে এমন হা হয়ে কি দেখছিস? তেমন কিছুই না। আচ্ছা চল ম্যামকে গিফটটা দেই। আচ্ছা চলো। প্রথমে সজীব গিফট দিল, তারপর মিথিলা দিল, এবং যেই আমি দিতে যাব, ম্যাম আপনার জন্য, আমি এমন কম দামি গিফট নেই না। বলে আমার মুখের উপর ছুঁড়ে মারল। অনুষ্ঠানে সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর আমার অপমানে কোনো কথাই বলতে পারছি না। আর হ্যাঁ, আপনি যখন এসেই পড়েছেন তাহলে কিছু খেয়ে তাড়াতাড়ি চলে যাবেন, কেমন? না ম্যাম, আমার পেট ভরে গেছে, আমি এখনই চলে যাচ্ছি। বলে চলে আসতে যাব, এমন পিছন থেকে চেনা কণ্ঠ আমার নাম ধরে ডাকলো। রনি, কোথায় যাচ্ছিস? নেহা, তুই এখানে? 5 বছর পর নেহাকে দেখলাম। কিন্তু এভাবে চলে যাচ্ছিস কেন? যার জন্মদিন তাই তো আমাকে তাড়িয়ে দিচ্ছে, তাহলে এখানে থেকে কি লাভ? মিমি, তুই রনির সাথে এমন মিসবিহেভ করছিস কেন? ওর জন্য এটাই ঠিক আছে। মিমি, তুই ভুল করছিস। আমি কোনো ভুল করছি না, যা করছি বুঝে শুনেই করছি। আমার জন্য নেহা আর মিমির মাঝে কোনো কথা কাটাকাটি হোক সেটা আমি চাই না। এর জন্য তাদেরকে উদ্দেশ্য করে বললাম, নেহা থাক, কিছুই বলতে না। মিমি আমাকে দেখেই বলল, তুই এখনো যাচ্ছিস না কেন? এখনই চলে যাব। আমি চাই না আমার জন্য আপনাদের অনুষ্ঠানে কোনো ঝামেলা হোক। এবার আমার চোখের সামনে থেকে দূর হ। জি আচ্ছা, বলে বাড়িতে চলে আসলাম। আজ মিমিকে চিনতেই পারছি না। এই মিমিকেই কি আমি ভালোবেসেছিলাম? না, এই আমার ভালোবাসার মিমি না। মিমি তো কখনো আমাকে আঘাত দিয়ে কথা বলেনি, আর এই মিমি তো আমাকে কটু কথা ছাড়া কিছুই বলতে পারছে না। ভুলটা তো আমারই ছিল। সংসার চালানোর অভাবে লজ্জা শরম বাদ দিয়ে এখানে চাকরি করছি। হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল। অন্যদিকে মিমি, সবার সামনে রনিকে এভাবে অপমান করা তোর উচিত হয়নি। ওকে তো চিবিয়ে খেলেও আমার রাগ কমবে না। এতটা রাগ দেখানো কিন্তু ভালো না, পরে আবার আফসোস করবি। তুই এত ওর পক্ষ নিয়ে কথা বলছিস কেন? আমি তো সব জানি। এখন সব বলে মিমি আমাকে দোষারোপ করবে, তার চেয়ে না বলাই ভালো। তুই সব জানতি মানে? না, কিছু না। তুই সব কি জানিস? বললাম তো কিছুই না। এর মধ্যেই মিমির বাবা বিদেশ থেকে মিমির কাছে ফোন করলো। আসলে আপনাদের বলা হয়নি, মিমির বাবা মিমিকে অফিসের সকল দায়িত্ব দিয়ে মালয়েশিয়া কাজে চলে গেছেন। তারপর মিমি ফোন রিসিভ করলো। হ্যালো বাবা। মা, কেমন আছিস? ভালো না। কেন? আমার জীবনে উপস্থিত সবাই ছিল, কিন্তু বাবা তুমি ছিলে না, এর জন্য আমার মন খুব খারাপ। ও আচ্ছা, তাহলে আমার মিমি মা কি আমার উপর অনেক অভিমান করেছে? অনেক। তাহলে একটা খুশির খবর দেই। কি খুশির খবর? আগামীকাল আমি দেশে ফিরছি। বাবা সত্যি বলছো? হ্যাঁ রে মা, সত্যি বলছি। আর কতদিন টাকা পয়সার পেছনে দৌড়াবো? এবার বাড়িতে গিয়ে তোর বিয়ের কাজটা সেরে ফেলবো। বাবা আমি কিন্তু ফোন কাটতে কিন্তু বাধ্য হব। থাক মা, আমি কেটে দিচ্ছি। মামা কি বলল রে? বাবা আগামীকাল দেশে ফিরছেন। সত্যি ফিরছে? হ্যাঁ। যাক, ভালোই হলো। তারপর দিন অফিসে কাজ করছি, এমন সময় মিমি আমাকে তার কেবিনে যেতে বলল। ম্যাম কিছু বলবেন? হ্যাঁ, ভেতরে আয়। জি ম্যাম বলুন। আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়, যা। ম্যাম এই কাজ তো আমার না। তোকে যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে, এনে দিচ্ছি। কিছুক্ষণ পর চা নিয়ে মিমির কাছে গেলাম। এই নিন। এত দেরি করলি কেন? মিমি চায়ের কাপ নিতেই ইচ্ছে করে আমার শার্টের উপর ফেলে দিল। এমনিতেই গরম চা আমার উপর ফেলতেই বিদ্যুতের মতো চমকে উঠলাম।
সরি সরি। মিমির প্রতি খুব রাগ হচ্ছে এখন। চাটা কি খুব বেশি গরম ছিল? চাটা যদি আপনার উপর ফেলতেন তাহলে বুঝতে পারতেন কেমন লাগে। ও সরি, আমি বুঝতে পারিনি। আমাকে এমন অবস্থাতে দেখতে আপনার খুব ভালো লাগছে। হ্যাঁ খুব। আর তো বেশি দিন নেই। মানে? এখানে 1 বছর হতে আর কিছুদিন বাকি আছে। বাকি আছে মানে? শর্ত অনুযায়ী 1 বছরে নিজ ইচ্ছায় চাকরি ছাড়তে পারবো না, এটাই তো লেখা আছে। তো? আর 1 মাস পর আমি এই চাকরি রিজাইন নিব। আমার কথা শুনেই মিমি অনেক রেগে গেল। তোকে কোথাও যেতে দিব না আমি। তাহলে আমাকে দিয়ে কি করবেন? অনেক হিসাব বাকি আছে। আমাকে এভাবে আরো অপমান করতে চান? আর আমাকে সবার সামনে অপমান করতে আপনার খুব ভালো লাগে? কি হলো বলুন, খুব ভালো লাগে? জানি না। তাহলে কেন এমন করে আমাকে কষ্ট দিচ্ছেন? মিমি আমার শার্টের কলার ধরে আমার চোখের দিকে এমন ভাবে তাকিয়ে আছে, সরাতেই চাইছে না। আমিও তো তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আগের কথা মনে পড়লে নিমেষেই রাগ উঠে যায়। এবার আমাকে ছেড়ে দিন। তারপর মিম লক্ষ্য করলো শার্টের কলার ধরে এখনো আমার উপর ঝুঁকে আছে, তখন ঝটপট করে সরে গেল। এবার আসি ম্যাম বলে আমার ডেস্কে চলে আসলাম। এদিকে এখন আর ওকে কষ্ট দিব না। আমি তো ওকে আমার জীবনের চেয়েও অনেক সময় ভালোবাসতাম। অন্যদিকে আর ভালো লাগছে না এভাবে থাকতে। মাসটা শেষ হলেই চাকরি ছেড়ে দিব। এভাবে কাটছিল অফিসের দিনগুলো। দেখতে দেখতে বছরও প্রায় শেষ হয়ে আসলো, আর মিমিও আমার সাথে এখন বাজে ব্যবহার করে না। অফিসে কিছুক্ষণ কাজ করার পর মিমির কাছে গেলাম। ম্যাম, আমার কিছু কথা ছিল আপনার সাথে। কি কথা? ম্যাম, আমার তো বছরটা প্রায় শেষ, আর আমি চাচ্ছি এই চাকরি ছেড়ে দিব। কেন? সেটা বলতে পারবো না। এখন তো তোমার সাথে কোনো মিসবিহেভ করি না, তাহলে কেন চাকরি ছাড়তে চাইছো? না ম্যাম, আমার পক্ষে এখানে থাকা আর সম্ভব না। তুমি চাকরিটা কন্টিনিউ করে যাও, আমি কথা দিচ্ছি আর কখনো বাজে ব্যবহার করব না। না ম্যাম, আপনি যা করেছেন ভালোই করেছেন। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তাহলে চাকরি ছাড়তে চাচ্ছ কেন? মিমি কেন জানি আমাকে ছাড়তে চাইছে না। বললাম তো, সেটার উত্তর আমার কাছে নেই। আজ কেন যেন ওকে ছাড়তে মন চাচ্ছে না। কি করে বলবো তোমাকে যে এখনো ভালোবাসি? ম্যাম, আমি রিজাইন পেপারে পাঠিয়ে দিচ্ছি, আপনি বরং সাইন করলেই হবে বলে আমার ডেস্কে চলে আসলাম। আর রিজাইন পেপারটা মিমির কেবিনে রফিক ভাইয়ের মাধ্যমে পাঠিয়ে দিলাম। যাক, সজীব আর মিথিলার সাথে দেখা করে আসি। তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। এই কদিন শর্তের কারণে আটকে রেখেছিলাম, কিন্তু আজ কোনো সোর্স নেই যে তোমাকে আটকাবো। এদিকে সজীব, ভালো থাকিস, আজ থেকে এই চাকরি ছেড়ে দিচ্ছি। চাকরি ছাড়ছিস মানে? না, আর এখানে চাকরি করতে মন চাইছে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন এই চাকরি করতে চাচ্ছিস না, তাহলে আমি আর তোকে আটকাবো না। আচ্ছা, মিথিলার সাথে কথা বলে বাড়িতে চলে যাব। আচ্ছা ঠিক আছে। তারপর মিথিলার কাছে গেলাম। কি করছো আপু? এই তো ভাইয়া, কাজ করছি। তা আজ কি মনে করে আমার এখানে আসলে? কেন আমি আসতে পারি না? তা বলি নাই, সবসময় তো আমি নিজ ইচ্ছায় তোমার ডেস্কে যাই, আর তুমি তো ভুলেও আসো না, তাই বলছিলাম আর কি। সেটাই। আচ্ছা শুনো, তোমাকে যেটা বলতে আসছিলাম। হ্যাঁ ভাইয়া বলো। আজ থেকে এই চাকরিটা করছি না। কেন ছাড়তে চাইছো? এমনি। আমি জানি ম্যামের জন্য তুমি চাকরিটা ছাড়তে চাইছো, তাই না? আর হ্যাঁ, তোমাকে একটা কথা এখনো বলা হয়নি। কোনো কথা ভাইয়া? কেউ যে তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু সেটা বলতে পারছে না। কে সে তুমি জানো? না তো। সজীব তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু ভয় পেয়ে বলতে পারছে না। আমাকে দেখে ভয় পাবার কি আছে? আমাকে বললে তো আর খেয়ে ফেলবো না। তাহলে বুঝতে পারলাম তুমিও সজীবকে পছন্দ করো। কি ঠিক বললাম তো? ভাইয়া কি যে বলো না। থাক থাক, আর লজ্জা পেতে হবে না। দুজনেই হেসে দিলাম। তারপর এখানে থেকে আসতে যাব এমন সময় চোখে কি জানি পড়লো, তাই মিথিলার কাছে গেলাম। মিথিলা, দেখো তো চোখে কি জানি পড়লো, এদিকে আসো দেখছি বলে চোখে দেখতে লাগলো। এমন সময় মিমি হঠাৎ চিৎকার মেরে, এসব কি হচ্ছে অফিসে? চোখে কি জানি পড়লো তাই মিথিলার কাছে। তোকে মেনে নিতে চাইছিলাম, কিন্তু আজ যেটা দেখলাম। মিমি, বিশ্বাস করো, মিথিলা আমার বোনের মতো। আর এসব কি বলছো? মিমির এমন কথা শুনে
মিথিলাও কেঁদে দিয়েছে। তোকে আর বলতে হবে না, তুই আগেও লুচ্চা ছিলি আর এখন অফিসে সরল সোজা মেয়েদের মন নিয়ে খেলছিস। ম্যাম প্লিজ, রনি আমার ভাইয়ার মতো, তার নামে মিথ্যা অপবাদ দিবেন না প্লিজ। তুমি চুপ থাকো, আমি ভালো করে জানি রনি তোমাকে ঠকাচ্ছে, কিন্তু তুমি বুঝতে পারছো না। আস্তে আস্তে অফিসের লোকজন আসলো, দেখছে আর ছিছি করছে। মিমি, তোমার যদি আমাকে শাস্তি দিবার ইচ্ছা থাকে তাহলে আমাকে দাও, কিন্তু এই সহজ সরল মেয়েটাকে মিথ্যা অপবাদ দিও না। এই তোর এই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। আজ আমার বিশ্বাস হচ্ছে না রনি এত নিচে নামতে পারে। আজ তার এমন ব্যবস্থা করব যাতে অন্য কোনো মেয়ের দিকে খারাপ নজর না দিতে পারে। মিমি প্লিজ, অফিসের সবাই দেখছে, মিথিলার বদনাম হবে, এমন করো না। তোমার রাগ থাকলে আমার উপর ঝাড়ো, কিন্তু মিথিলার এত বড় বদনাম দিও না। তোর আগে মনে ছিল না এসব করতে গেলে বদনাম হবে? মিমি কেন মিথ্যা অপবাদ দিচ্ছ আমাকে? অফিসের সকল স্টাফ আমাদের এমন কাণ্ড দেখে ছিছি করছে। আমি এত বড় মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে চোখের জল ছেড়ে দিলাম। আজকে তোকে থানায় দিব আর এমন ব্যবস্থা করব যাতে অন্য কোনো মেয়ের দিকে খারাপ নজর দিতে না পারিস। মিমি এমনটা করো না, মিথিলার বদনাম হয়ে যাবে। আমার জন্য কেন ওকে মিথ্যা অপবাদ দিচ্ছ? আমি যা দেখলাম সেটা কি তাহলে ভুল ছিল? হ্যাঁ, ভুল ছিল। আবার মিথ্যা কথা বলিস? আর দেরি করা যাবে না, এক্ষুনি তোকে থানায় দিব। হ্যালো, কে বলছেন? রাজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর মালকিন মিমি বলছি। তো আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনাদের কিছু লোক আমাদের অফিসে পাঠিয়ে দিন। কেন ম্যাম, কোনো সমস্যা হয়েছে? এত কথা কেন বলছেন? তাড়াতাড়ি থানা থেকে লোক পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। মিমি যেটা দেখেছে তা ভুল, এটা এখন শতবার বললেও বিশ্বাস করবে না। কিছুক্ষণ পর পুলিশ আসলো আর বলল, ম্যাম কি কেস লিখবো? অফিসে সহজ সরল মেয়েকে ইফটিজিং করছিল এই ছেলে। ও আচ্ছা। ওকে গ্রেফতার করুন আর এমন শাস্তি দিবেন যেন দ্বিতীয়বার কোনো মেয়েকে ইফটিজিং করতে না পারে। আমাকে দেখিয়ে দিল এবং পুলিশও আমাকে গ্রেফতার করে ফেললো। আমাকে গ্রেফতার করেছে দেখে মিথিলা বলল, স্যার ম্যাম। মিথিলা তুমি চুপ থাকো, যা করা লাগে আমি ব্যবস্থা করছি। অফিসার আপনি ওকে নিয়ে যান আর যা বললাম সেটা অবশ্যই করবেন, কারণ এখন ছাড়া পেলে আবার অন্য কোনো মেয়েকে অতি সহজেই ক্ষতি সাধন করতে পারে। মিমি প্লিজ একবার বিশ্বাস করো, এমনটা কখনো করেনি। চুপ, সব চোরেরা চুরি করে মিথ্যা কথা বলে, আর তুই কোন সাধু? এবার নিয়ে যান ওকে। মিমি আজ যা করলে আমি কখনো ভুলবো না। তারপর আমাকে থানায় এনে পড়লো। কিরে, তুই অফিসে সহজ সরল মেয়েকে ইফটিজিং করিস? না স্যার, আমি এমন কিছুই করিনি। তাহলে ম্যাম যা বললো সব কি মিথ্যা? হ্যাঁ স্যার, সব মিথ্যা। বুঝতে পারছি, তোকে রিমান্ডে না নিলে সত্যটা বলবি না। স্যার আপনি যত বড়ই রিমান্ডে নেন না কেন, আমি যেটা করিনি সেটা শতবার রিমান্ডে নিলেও বলবো না। আচ্ছা ঠিক আছে, দেখি তোর কথাটা কতটা সত্য। কয়েক ঘন্টা পর, আজ নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না রনি এত নিচে নামতে পারে। আমি কল্পনাও করতে পারছি না এতটা জঘন্যতম কাজ রনির দ্বারা হতে পারে। আজ আমার মন খারাপ করে বসে আছিস কেন? আমি কল্পনাও করতে পারি না রনি এত নিচে নামতে পারে। রনি কি করেছে? আমার বিশ্বাস হচ্ছে না। আমার চোখে যা দেখেছি তা তো আর মিথ্যা হতে পারে না। কিছু সময় নিজের চোখের দেখাও ভুল হয়ে থাকে। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি ভুল দেখেছি? তাও হতে পারে। অসম্ভব। এর মধ্যে সজীব মিমিদের বাড়িতে আসলো এবং মিমি ম্যাম বলে ডাকছে। সজীবের ডাক শুনে মিমি নেহা ড্রয়িং রুমে আসলো আর মিমি বলল, তুমি এখানে কেন? ম্যাম আমি থানায় দেখে আসলাম রনির অবস্থা বেশি একটা ভালো না। তো আমি কি করতে পারি? ম্যাম আপনি পারেন আমার বন্ধুকে ছাড়াতে। ওর প্রাপ্য শাস্তি পেলে পুলিশ এমনিই ছেড়ে দিবে। আপনি না জেনে শুনে এমন একটা মিথ্যা অপবাদের জন্য আমার বন্ধুকে কেন শাস্তি দিচ্ছেন ম্যাম? তাহলে আমি যেটা দেখেছি সেটা কি ভুল? হ্যাঁ ম্যাম, সম্পূর্ণ ভুল। তার প্রমাণ কি? মিথিলা যা বলবে তার উপর ডিপেন্ড করে বিচারে যা রায় আসবে সেটাই মেনে নেব। সজীব ঠিকই বলছে, তুই বিষয়টা আবার ভালোভাবে দেখে আয়। ম্যাম দেরি না করে মিথিলাদের বাড়িতে চলুন। চল মিমি। ম্যাম চুপ করে না থেকে চলুন। আন্টি মিথিলা কোথায়? অফিস থেকে আসার পর কোনো কিছু না বলে রুমের দরজা ধরে কি জানি করছে। আচ্ছা দেখছি। কিছু হয়েছে কি? না তেমন কিছু না। মিথিলা দরজা খোলো। ম্যাম আমি দেখছি।
মিথিলা, দরজা খুলো প্লিজ, নয়তো রনিকে মিথ্যা অপবাদে জেল খাটতে হবে। তারপর মিথিলা দরজা খুলে মিমিকে দেখার পর বলল, ম্যাম, কেন আসছেন এখানে? মিথিলা, কি বলছো? তুমি ঠিক আছো? আপনি কেন করলেন এটা? মিথিলা, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। কি ভালো করেছেন আপনি রনি ভাইয়াকে জেলে দিয়ে? মিথিলা, তুমি ওকে এখনো ভাইয়া বলছো? হ্যাঁ, ভাইয়া বলছি, কারণ রনি ভাইয়ার সাথে আমার এমন কোনো জঘন্যতম কাজ করেনি। তাহলে অফিসে যেটা দেখলাম? আপনি ভুল দেখেছেন। তখন রনি ভাইয়ার চোখে কি জানি পড়ছিল, ভাইয়া আমাকে সেটাই দেখাতে বলে, আর আপনি সেই সময় এসে না শুনেই ভাইয়ার উপর রেখেলেন। তারপরও অনেকবার বলতে চাইলাম, কিন্তু আপনি শোনেন নাই। তুমি মিথ্যা বলছো? না ম্যাম, আমি মিথ্যা বলছি না। মিমি, তোর হয়তো চোখে দেখায় ভুল ছিল। ম্যাম, বিশ্বাস না হলে অফিসের সিসিটিভির ফুটেজ চেক করুন। ম্যাম, এর চেয়ে তো আর বড় কোনো প্রমাণ নেই। মিথিলার চোখের পানি বলে দিচ্ছে যে সে যা বলছে তা সব সত্যি, কিন্তু তারপরেও আমাকে প্রমাণ হাতে নিতে হবে। মিমি, চুপ করে থাকিস না, অফিসে চল। তারপর প্রমাণ বের করতে চলে গেল অফিসে। মিথিলা যে ডেস্কে কাজ করে সেই সিসিটিভির ফুটেজ বের করলো। ম্যাম, এবার দেখলে তো আর অবিশ্বাস করতে পারবেন না। আচ্ছা, ভিডিও প্লে করো। দেখি তো, অনেক সময় চোখের দেখাও ভুল হয়ে থাকে। এ আমি কি করলাম? না জেনে শুনে একজনকে মিথ্যা অপবাদ দিলাম। এখন আর বলে কি হবে? রনি আর মিথিলার সম্মান তো আর ফিরে আসবে না। মিমি, এখানে দাঁড়িয়ে না থেকে চল থানায় থেকে রনিকে ছাড়িয়ে আনি। তারপর সজীব, নেহা, মিমি দেরি না করে চলে গেল থানায়। অফিসার, রনি কোথায়? এ কেমন আসামিকে দিয়েছেন আপনি? মানে? এত মারার পরেও মুখে স্বীকার করেনি যে সে ইপটিজিং করেছে, শুধু বারবার বলেছে যে মিথিলা আমার বোনের মতো। আপনারা কেন আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন? আপনি তাকে আঘাত করলেন কেন? আপনি না বললেন যেন তার উপযুক্ত শাস্তি দেই? আর আপনি তো জানেনই ইপটিজিং এর আসামিদের আমরা ছেড়ে কথা বলি না। এখন সে কোথায়? রবিউল, রনিকে নিয়ে আসো। জি স্যার। আপনি কেন থানায় এসেছেন? ও কেমন শাস্তি দিল সেটা দেখতে আসছেন? আমি চুপ, আর একটা কথা শুনতে চাই না। অনেক হয়েছে আর না। সজীব, ওকে চলে যেতে বল, আর ওকে সহ্য করতে পারছি না। অন্যদিকে মুখ ফিরিয়ে বললাম, আমি বুঝতে পারি নাই। সজীব, তোকে কি বললাম শুনতে পাচ্ছিস না? ওকে চলে যেতে বল আমার চোখের সামনে থেকে। ম্যাম, অনেকদিন আগে রনি বলেছিল আপনি তাকে অনেক ভালোবাসেন, কিন্তু রনি তার প্রতিদান দিতে পারে নাই। আর আজ যেটা দেখলাম, আপনি তাকে কখনো ভালোবাসতেই পারেন নাই। রনি, আমি মিমির হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ ওকে মাফ করে দিস। শুধুমাত্র আমার উপর রাগ ঝাড়তে গিয়ে সহজ সরল মেয়েটাকে যে মিথ্যা অপবাদ দিয়েছে মিমি, তার ক্ষমা কখনো পাবে না। আর আমি আজকের দিনের কথা কখনো ভুলবো না। এমন ভাবে বলিস না। ম্যাম, আপনি আসতে পারেন। এখানে থেকে আর উপকার করতে হবে না। আপনি যা করেছেন তা কখনো ভুলতে পারবো না। তারপর মিমি কান্না করতে করতে চলে গেল, তার পিছনে নেহাও চলে গেল। তারপর থানা থেকে ছাড়া পেয়ে সজীবদের বাড়িতে গেলাম, কারণ আমাদের বাড়িতে গেলে মা টেনশন করবে। অন্যদিকে, মিমি, কান্না করিস না। আমি কি করে এতটা খারাপ হতে পারলাম? আসলে তোর কোনো দোষই নেই। মানে? মিমি, তোকে একটা কথা বলা হয়নি। কি কথা? আজ থেকে 5 বছর আগে রনি আর তুই রাস্তায় ফুচকা খাচ্ছিলি। সেই সময় মামা তোদের দুজনকে দেখে আর সন্দেহবশত আমাকে জিজ্ঞেস করে যে তোদের মাঝে কি কোনো সম্পর্ক আছে। প্রথমে বলতে চাইনি, তারপর মামা তার মাথায় হাত রেখে বলতে বলে। তারপর তোদের রিলেশনের ব্যাপারটা মামাকে বলে দিই। এভাবে আগে যা ঘটেছিল তা আজ নেহা প্রকাশ করলো মিমির কাছে। কি বলছিস? যা শুনলি সব সত্যি, কিন্তু তোর বাবা তোকে বলতে না করেছিল, সেটার জন্য আজ অব্দি কিছুই বুঝতে পারিসনি। তাহলে ও আমাকে ঠকায়নি? না রনি, তোকে ঠকায়নি, শুধুমাত্র মামার জন্য রনি তোর জীবন থেকে সরে গেছে। নেহা, এই কথাটা তুই আগে বললি না কেন? মামা বারণ করেছিল, কিন্তু আজ রনির সাথে যা করলি তা দেখে আর চুপ থাকতে পারলাম না। আজ বাবার জন্য আমার ভালোবাসাকে এত কষ্ট দিলাম, বাবাকে আমি কখনো ক্ষমা করব না। মিমি, মামুনি, তুমি আমার বাবা না। কিরে মা, কান্না করছিস কেন? খবরদার, আমাকে ভুলেও মা বলে ডাকবে না। আজ
আজ তোমার জন্য আমার ভালোবাসার মানুষকে ভুল বুঝে কষ্ট দিলাম। কিরে মা, কান্না করিস কেন? আমাকে মা বলে ডাকতে পারবে না। তুমি আমার বাবা হলে আমার সাথে এমনটা করতে পারতে না। মা, আমার দোষটা কোথায় সেটা তো বলবি। বাবা, তুমি কেন রনিকে আমার জীবন থেকে সরিয়ে দিলে? আজ তোমার জন্য ওকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়ে ফেললাম। জানি না তার মাপ পাবো কিনা। আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে বুঝতে হবে না। নেহা, মিমির কি হয়েছে বুঝতে পারছি না। বাবা, অনেক বড় ঘটনা ঘটে গেছে। কেমন ঘটনা বলতো? শুনুন তাহলে। অফিসের শুরু থেকে যা ঘটেছে সব বলল। আগে যে কথা মিমি জানতো না সেটাও বলে দিয়েছে। এত কিছু ঘটে গেছে, আমি কিছুই বুঝতে পারি নাই। হ্যাঁ মামা, আপনি কি করে বলতে পারবেন? আপনি তো মালয়েশিয়া ছিলেন, আর এখানে থাকতে হয়তো এমনটা হতো না। যা হওয়ার তা হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে যে জেদি করে না আবার কি করে বসে, শুধু একটা বিষয় নিয়ে চিন্তা হচ্ছে। আপনি চিন্তা করবেন না, আমি আছি মিমির সাথে। আচ্ছা মা, তুমি একটু দেখে রেখো প্লিজ। জি মামা, অবশ্যই। অন্যদিকে আজ মিমির জন্য মিথিলার নামে বদনাম হয়েছে। আমি কখনো মিমিকে ক্ষমা করব না। বন্ধু, এবার একটু শান্ত হ প্লিজ। আরে কেমনে শান্ত হব তুই বল? আগে ভাবতাম হয়তো আমার কাজের জন্য অনেক রেগে আছে, তার রাগটা যদি আমার উপরে ঝেড়ে শান্তি পাই তাহলে তাকে বাধা দিব না। কিন্তু আজ যা করলো সেটা কিভাবে মেনে নেই বল? থাক বন্ধু, এসব কথা ভুলে যা। এখন তোকে ঠিক হতে হবে। যা কিছুক্ষণ রেস্ট নে। সন্ধ্যায় আবার তোকে বাড়িতে ফিরতে হবে, নয়তো আবার আন্টি চিন্তা করবে। সেটাই। কিছুক্ষণ পর সজীব খাবার নিয়ে এলো। প্রথমে খাচ্ছিলাম না বলে সজীব একটা ধমক দিয়ে বলল, আমাকে এই বন্ধু ভাবিস? তারপর খেতে বাধ্য হয়ে খেয়ে নিলাম এবং রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বাড়িতে গেলাম। সাথে সজীবও গেল। আমাকে মা দেখেও বলল, কিরে বাবা, আজ তোর চেহারায় এমন দেখাচ্ছে কেন? মা, তেমন কিছু না। দেখলেন তো, মার কাছে ধরা খেয়ে গেলাম। আসলে প্রতিটি মা তার ছেলের বিপদের সংকেত কিছুটা হলেও উপলব্ধি করতে পারে। তাহলে তোর চেহারায় এমন দেখা যাচ্ছে কেন? আর তোর মুখটা শুকনোই বা লাগছে কেন? মা, তুমি কি যে বলো না, আমার আবার কি হবে? কি রে সজীব, মাকে কিছু বলছিস না কেন? আন্টি, আপনি শুধু শুধু চিন্তা করছেন। আপনি যা ভাবতেছেন তেমন কিছুই হয়নি। মা, আমাদেরকে খেতে দাও তো, অনেক ক্ষুধা লেগেছে। এটা বললাম কারণ মাকে ব্যস্ততার মাঝে ফেললে এই কথা আর তুলবে না। আচ্ছা, তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। যাক, মা কিছুটা বুঝতে পারে নাই। একটুতে প্রায় ধরাই খাচ্ছিলি। তারপর খাবারের পর্ব শেষ করে সজীবকে বলছি, সজীব, তোকে একটা কথা বলবো, রাখবি? কি কথা বল? তুই তো মিথিলাকে পছন্দ করিস। তাহলে ওকে বিয়ে করে ফেল। আমাকেও বিয়ে করতে রাজি হবে? সেটা আমি দেখব। তার আগে মিথিলার সম্মানটা বিয়ে রক্ষা কর প্লিজ। বন্ধু, আমার জন্য না হয় এইটুকু কর। আরে এভাবে বলছিস কেন? আমি তো ওকে এমনিতেই বিয়ে করব। তুই আগে ভালোভাবে শুনে আয়, আমাকে বিয়ে করতে তার কোনো আপত্তি আছে নাকি? তুই সত্যি ওকে বিয়ে করতে চাস? অনেক খুশি হয়ে বললাম, কারণ মিথিলার যে সম্মানহানি হয়েছে সেটা ফিরে আসবে না, কিন্তু নিজেকে হালকা অনুভব করবে। হ্যাঁ, তোকে মিথিলাও পছন্দ করে, কিন্তু তুই সেটা জানোস না। তুই কেমনে জানলি? আরে মামা, সবকিছুর খবর নিতে হয়। মামা, তুই যত তাড়াতাড়ি পারিস ওকে বিয়েতে রাজি করিয়ে দে। সব হবে। তারপর সজীবের আগ্রহ দেখে মিথিলার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম। প্রথমে না করলেও পরে হ্যাঁ বলতে বাধ্য হয়েছে, কারণ আমি তার বাবা মার সাথে কথা বলে সবকিছু ঠিক করে ফেলছি। আর সজীবদের পরিবারেও আর্থিক অবস্থা ভালো, এতে না করার কোনো কারণ ছিল না। তাই ভালো ভালোই বিয়েটা হয়ে গেল। এখন আমি কিছুটা হলেও চিন্তামুক্ত। মামা, তোকে কি বলে যে ধন্যবাদ দিব? ধন্যবাদ দিতে হবে না, তুই বরং মিথিলাকে সুখে রাখলেই হবে। তা তো রাখবই। মিথিলাও আমার পাশে বসে আছে। কি গো বউ, তুমি আমাকে পেয়ে খুশি হওনি? ধুর ভাইয়ার সামনে কি যে বলো না। থাক থাক, আমি চলে যাচ্ছি। তোদের এখন একলা থাকাই ভালো হবে। আরে কোথায় যাস? এখন আমার কাজ শেষ, আমাকে যেতে হবে। আরে মামা, কিছু তো খেয়ে যা। আরেকদিন মিথিলার হাতে খাবার খেয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আর মিথিলার খেয়াল রাখিস, কেমন? তুই কি আমাদের ছেড়ে কোথাও যাবি নাকি? মানে হ্যাঁ। কোথায়? গ্রামে। কেন? এই শহরে আর ভালো লাগছে না। এখানে থাকতে হলে মিমিকে দেখতে হবে। তুই তো জানিসই, মিমিকে এখন সহ্য করতে পারি না।
আগে যে পরিমাণ ভালোবাসা ছিল সেই পরিমাণ ঘৃণা ওর প্রতি জন্মেছে এখন। আচ্ছা, তোর ভালোতে আমাদের ভালো, যাবি যা, আমি তোকে আটকাবো না। আচ্ছা থাক তাহলে। আরে মামা, তুই কি ভাবছস আমি তোর গ্রামের বাড়ি চিনি না? তুই যা, কদিন পর আমি আর মিথিলা তোদের ওই দিকে ঘুরতে যাব। তাহলে তো ভালোই হলো। আচ্ছা ভালো থাক, বাই। তারপর মার কাছে গেলাম আর বললাম, মা। বাবা বল। মা, এই ঢাকা শহরে আর ভালো লাগছে না। কেন? আমাদের গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে। সেখানে আমার কত অতীত জুড়ে আছে, আর গ্রাম বাদ দিয়ে আমরা ঢাকায় পড়ে আছি। তোর চাকরির জন্যই তো এখানে থাকা। এখন তোর বাবাও অনেকটা সুস্থ। তাহলে মা, আজকের আমরা গ্রামে চলে যাব। তাহলে তোর চাকরি কি হবে? মা, আমি চাকরি করব না, গ্রামে যাব। চাকরি না করলে গ্রামে যে কি করবি? কেন, বাবা যেই কাজ করেছে সেটাই করব। পাগল ছেলে, তোর ভবিষ্যৎ ভালোর জন্য তো এত লেখাপড়া করলাম, এখন বলছিস তোর বাবার মতো কৃষিকাজ করে খাবি? মা, লেখাপড়া করে যে কৃষিকাজ করা যাবে না এটা কিন্তু লেখা নাই। আর গ্রামের মানুষ আমরা গ্রামেই থাকবো, আর কারো চাকরি করতে পারবো না, এটাই আমার ফাইনাল কথা। আচ্ছা তাই হবে। আর তুই ঠিকই বলছিস, আমরা গ্রামের মানুষ, গ্রামে ভালো থাকবো। তারপর মাকে বুঝিয়ে আমাদের গ্রামে চলে আসলাম। আর কলেজটা দেখে মিমি আর আমার ভালোবাসার ছোট ছোট খুনসুটিগুলো মনে পড়ে গেল। ভালোই আনন্দে কেটেছিল কলেজ লাইফের দিনগুলো। হয়তো আর এমন দিনগুলো পাবো না কিছুদিন পর। আর গ্রামে এসে যে আমাদের দিনকাল খারাপ যাচ্ছে তা কিন্তু না, বরং ভালো যাচ্ছে। আমাদের আগে অবধি জমিগুলো বাবা যেভাবে দেখাশোনা করে রাখতো, আমিও সেটাই করে পরিবার চালাচ্ছি। অন্যদিকে মা, কদিন ধরে ঠিক মতো না খেয়ে কেমন শুকিয়ে গেছিস, আর আমার সাথেও ভালোভাবে কথা বলিস না। এতে কি আমার ভালো আছি বল? কোনো বাবাই চাইবে না যে তার মেয়ে অসুখে থাকুক, আর তুই রনির সাথে কখনো সুখী থাকতে পারতি না। এর জন্য তোদের মাঝে ফাটল ধরিয়েছি। এখন তুই বল, আমি আমার মেয়ের জন্য কি ভালো কিছু আশা করতে পারি না? অবশ্যই পারো, কিন্তু আমাকে না জানি কেন আমাদের রিলেশনটা ভাঙলে? মারে, আমি জানতাম না যে তোদের ভালোবাসাটা এত গভীর ছিল। আমি ভেবেছিলাম রনি হয়তো তোকে ধোকা দিয়ে আমাদের সম্পদের মালিক হতে চাচ্ছে, তাই ওকে বলেছিলাম যদি মিমির সাথে কোনো যোগাযোগ রাখো তাহলে ভেবে নিব তুমি মিমিকে না তার সম্পত্তিকে ভালোবাসো। যদি মিমিকে ভুলে দূরে থেকে প্রমাণ করে দিতে পারো যে তোমাদের ভালোবাসায় কোনো স্বার্থ নেই, তবেই আমি তোমাদের সম্পর্ক মেনে নেব। তখন রনি আমাদের কথা রাখতে গিয়ে তোর সাথে এসব করে, আর তুই ওকে বুঝে সম্পর্কটা তুই ভেঙে দিস। দেখলে তো বাবা, রনির কোনো স্বার্থ নেই আমাদের সম্পত্তির উপর। শুধুমাত্র তোমার কথা রাখতে গিয়ে আজ আমার এমন অবস্থা। আমি তখনই ভালোভাবে খাবার খাবো যখন রনিকে আমার কাছে এনে দিবে, নয়তো এমন ভাবে তিলে তিলে শেষ হয়ে যাব। মারে, এমন করে বলিস না। তুই ছাড়া আমার কে আছে? আমি যেভাবে হোক তোর কাছে রনিকে এনে দেব। বাবা, তুমি সত্যি রনিকে আমার কাছে এনে দিবা? আরে মা, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? আগের মতো হাসতে হবে আর আমাকে হাসাতে হবে। এক কথায় তোকে আগের মিমি হতে হবে। তুমি যদি আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দাও তাহলে সব আগের মতো ঠিক হবে। নে মা, এবার এগুলো খেয়ে নে। আচ্ছা তাহলে তোমার হাত দিয়ে খাইয়ে দাও। আমার মেয়ে শুধু নিজের কথাই ভাবে, বাবা কথা একটু ভাবে না। যখন এই বুড়োটা থাকবে না তখন বুঝবি। বাবা, এ কথা বললে কিন্তু আমি খাবো না। মিমি। হ্যাঁ বাবা বলো। জামা, নেহাকে নিয়ে বাইরে থেকে একটু ঘুরে আয়। না বাবা, ভালো লাগছে না। মামা, আমাকে নিয়ে কিছু বলছিলেন? দেখ না মা, মিমি কদিন বের হয় না, কেমন মনমরা হয়ে থাকছে। আমার কাছে কি এগুলো ভালো লাগে? তাই বলছিলাম তুমি যদি মিমিকে নিয়ে একটু ঘুরে আসো। এই কথা, আমি মিমিকে যেভাবেই হোক আজ বাহিরে ঘুরতে নিয়ে যাব। নেহার জোরাজোরিতে মিমি যেতে বাধ্য হলো। তারপর পার্কে গেল, আর একজনকে দেখেই মিমি ডাক দিল। মিমি পার্কে গিয়ে লক্ষ্য করলো সজীব আর মিথিলা তারা দুইজন এক বেঞ্চে বসে গল্প করছে। মিমি দেরি না করে সজীবের সামনে গিয়ে বলল, সজীব, তোমার বন্ধু কোথায়? আমি মিমির কথায় উত্তর না দিয়ে মিথিলাকে নিয়ে সেখান থেকে চলে গেলাম। সজীব, রনি এখন কোথায় আছে প্লিজ আমাকে বলো। ম্যাম, আমার রনি নামে কোনো বন্ধু নেই। আপনি এখন আমাদেরকে বিরক্ত না করলে খুশি হব। মিথিলা, আমি যা করছি সব ভুল বুঝে করে ফেলেছি।
প্লিজ তুমি অন্তত ওসব ভুলে আমাকে বলো রনি এখন কোথায় আছে। এখন কেন খুঁজছেন? তাকে আবারও অপমান করবেন বলে? এমন আর কিছুই করব না, তোমরা আমাকে বলো ও কোথায় আছে। আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাই নাই। মিথিলা চলো তো, এখানে আর থাকা যাবে না। মিথিলাকে নিয়ে চলে যাব এমন সময়। প্লিজ সজীব, আমি তোমার পায়ে পড়ি, তবুও বলে যাও ওকে এখন কোথায় পাবো। ম্যাম কি করছেন? পা ছাড়েন বলছি। আমি মিমির করুণ অবস্থা দেখে না করতে পারলাম না। প্লিজ সজীব বলো ও এখন কোথায় আছে। আচ্ছা বলছি শুনুন। তারপর গ্রামের ঠিকানাটা দিয়ে দিলাম। আর এই গ্রামটা মিমির ভালো করেই চেনা আছে। তুমি কি সেই আনন্দ গ্রামের কথা বলছো যেখানে 2টা বছর লেখাপড়া করে আসলাম? হ্যাঁ, রনিদের বাসা ওখানেই। হ্যাঁ হ্যাঁ, সব মনে পড়ছে। আর বলতে হবে না, আমি চিনে গেছি। মিমের আর চিনতে বাকি রইল না, কারণ আমাদের বাড়িতে কত আসছে তার কোনো হিসাব নেই। ম্যাম এবার আসি বলে মিথিলাকে নিয়ে চলে যেতে লাগলাম। আজ তোমরা দুজন একসাথে? আসলে ম্যাম কিছুদিন আগে আমরা বিয়ে করে ফেলি, আর এর পুরো অবদান হচ্ছে আমার বন্ধু রনির জন্য। কেমন? রনি মিথিলার বাবা মার সাথে কথা বলে বিয়ে ঠিক করেছিল, আর মিথিলার পরিবারও না করেনি, ফলে আমাদের বিয়েটা ভালোভাবেই হয়ে গেল। অভিনন্দন এবং সরি। সরি কেন ম্যাম? কারণ আমি যে না জেনে শুনে মিথিলাকে মিথ্যা অপবাদ দিয়েছি। মিথিলা, আমাকে কি ক্ষমা করা যায় না? আমি যা করেছি তা হয়তো মাফ পাবো না, তারপরও কি আমাকে একটুও ক্ষমা করা যায় না? ম্যাম কি বলছেন আপনি? আমার কাছে ক্ষমা না চেয়ে ভাইয়ার কাছে যান। এই অপবাদটাতে আমি যা কষ্ট পেয়েছি তার চেয়ে দ্বিগুণ কষ্ট ভাইয়া পেয়েছে। আর ক্ষমা চাইতে হলে ভাইয়ার কাছে যান। হ্যাঁ যাব, তার আগে তুমি একটু বলো আমাকে ক্ষমা করেছো কিনা। মিথিলা ম্যামকে ক্ষমা করে দাও। আর ভুল ত্রুটি মানুষের মাঝেই হয়। আমি মিথিলার দিকে তাকিয়ে ক্ষমা করতে বললাম। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম। এবার নিজেকে অনেক হালকা লাগছে। তারপর মিমি নেহাকে নিয়ে বাসায় আসলো আর বাবাকে বলল, বাবা, তোমার কাছে অনেক দিন আগে একটা দামি উপহার চেয়েছিলাম, মনে আছে? মনে পড়ছে না তো। না পড়লে নাই, তুমি এখন আমাকে সেই দামি উপহারটাই এনে দিতে পারবে? উপহারের নাম না বললে কেমন আনবো? উপহার হিসেবে আমি রনিকে চাই। আর যদি আমাকে এনে দিতে না পারো তাহলে আজ থেকে, মানে এখন থেকে খাওয়া দাওয়া বন্ধ করব। পাগলিমে একটা। বাবা তুমি হাসতেছো? থাক, আর হাসবো না। এখন তুই বল, রনি কি পেলে তুই খুশি? হ্যাঁ, অনেক খুশি। তার চেয়ে আমাকে মেরে ফেল, তাহলে তার তোদের মাঝে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। বাবা আমি কিন্তু এখন কান্না করে দিব। থাক মা, কান্না করতে হবে না। তোর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। তাহলে বলো কেন? এই যে কান ধরছি, আর বলবো না। বাবা তুমি আমার কান ধরেছো? ও সরি। আসলে মিমির মা মরে যাওয়ার পর মিমির বাবাই মিমিকে নিজের আদর স্নেহ দিয়ে বড় করেছেন। কখনো তার অভাব বুঝতে দেয়নি। যখন যা চেয়েছে তাই দিয়েছে। এর জন্য মিমি বড় হয়ে ও তার বাবার কাছে উপহার নিতে ভুলেনি। এবার চলুন গল্পে ফিরে। এখন রনিকে কোথায় পাবো সেটা তো জানতে হবে। বাবা নেহাদের পাশের গ্রামেই রনি থাকে। মানে আনন্দপুর? হ্যাঁ বাবা। আচ্ছা তুই নেহাকে নিয়ে রেডি হ, আজই চলে যাব আনন্দপুর। বাবা সত্যি বলছো? হ্যাঁ রে মা। বাবা আমি 2 মিনিটের মধ্যেই নেহাকে রেডি করে বের হচ্ছি। কেন তুই রেডি হবি না? আমি রেডি না হলেও চলবে। পাগলি মেয়ে একটা। তারপর তারা রওনা হলো আনন্দপুরের উদ্দেশ্যে। গ্রামে প্রবেশ করতেই কলেজ দেখতে পেল, যেখানে তার হাজারো ভালোবাসার খুনসুটি রয়েছে। নেহাকে বলল, নেহা কলেজটা সেই আগের মতোই আছে। শুধু আমরা পাল্টে গেছি। তারপর প্রথম নেহাদের বাড়িতে গেল। জার্নি করে ক্লান্ত থাকায় কিছুক্ষণ রেস্ট নিল এবং নেহার মাকে সব বলল। নেহার মাও আমার বিষয়ে ভালো বলেছে। তারপর, নেহা। জি মামা। এখান থেকে রনিদের বাড়িতে যেতে কতক্ষণ লাগবে? বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই তাদের বাড়িতে যেতে পারবো। আচ্ছা চলো। তারপর নেহার মা আর মিমি, বাবা শুধু মিমি আমাদের বাড়িতে আসে নাই, হয়তো আমার সামনে আসতে তার বিবেকে বাধা দিয়েছিল। এদিকে অনেক দিন পর গ্রামে আসছি দেখে আমার আগের বন্ধুগুলো পিছনই ছাড়ছে না। সব সময় আড্ডা দিতে এক্সপার্ট এই হারামিগুলা। তাই তাদের সাথে কিছুক্ষণ সময় দিয়ে বাড়িতে আসলাম। আর কিছুটা অবাকও হলাম, কারণ আমাদের বাড়ির সামনে দামি প্রাইভেট কার
এই সময় আবার কে আসলো? বাড়ির ভিতরে গিয়ে আমি আরো অবাক হলাম। আমি কাকে দেখছি মিমির বাবা আর সাথে নেহা আর তার মা। তারা এখানে কেন? এসব দাঁড়িয়ে থেকে ভাবছি, এমন সময় মার ডাকে সাথে বাস্তবে ফিরলাম। কি রে, কি ভাবছিস? এই দেখ আমাদের বাড়িতে কে আসছে। হ্যাঁ তাই তো, কে আসছে মা? চিনার পরও এই কথা বললাম। একটা সুখবর আছে বাবা। কি খবর মা? বললাম তো, খুশির খবর। এখন যা বলার আমি আর তোর বাবাই এসব সামলাবো। মা তোমরা কি করছো? কিছুই বুঝতে পারছি না। তোকে বুঝতে হবে না, আমরা যা ঠিক করব তোকে তাই করতে হবে। আচ্ছা মা, তুমি এভাবে কথা পেঁচাচ্ছ কেন? বললাম তো, এখন কিছু বলার মতো সময় নাই। কেমন আছো বাবা? জি আঙ্কেল ভালো, আপনি? হ্যাঁ ভালো। আঙ্কেল হঠাৎ আমাদের বাড়িতে? তার তো কারণ আছে একটা। বিআই মশাই ওর সাথে কি কথা বলেছেন? তেমন কিছু না, আর কথা আগেটাই থাকলো। সন্ধ্যায় আপনারা কিন্তু আসছেন। হ্যাঁ বিআই মশাই, যা বলার দরকার সেটা তো আগেই সেরে ফেলেছি। তারপরে রনিরা বাবাজির মত শুনলে একটু ভালো হতো। ওকে কিছু জিজ্ঞাসা করতে হবে না, আমি যা বলবো আমার ছেলে তাই করবে। আপনারা নিশ্চিন্তে আয়োজন করুন। হ্যাঁ সেটাই করব। আরে বিআই মশাই, আপনি এভাবে না খেয়ে উঠছেন কেন? আজ নই, না খেয়ে উঠি। আর এখান থেকে মাঝে মধ্যে আপনাদের বাড়িতে আসবে, তখনই নাই খাবো। তা হচ্ছে না, খাবার রেডি আছে, খেয়ে তারপর না হয় যাবেন। আচ্ছা ঠিক আছে। তারপর খাবারের পর্ব শেষ করে মিমির বাবা, নেহা আর নেহার মা তারা চলে গেল। কিছুক্ষণ পর মার কাছে গেলাম, গিয়ে বললাম, মা এসব কি হচ্ছে? কই কি হচ্ছে? মিমির বাবা এখানে কেন আসছিল? কেন আসছিল সেটা পরে এমনি জানতে পারবি। তুমি আর বাবা মিলে কি যে শুরু করছো তা কিছুই বুঝতে পারছি না। তোকে কিছুই বুঝতে হবে না। মাকে আর কিছু না বলে আমার কাজে চলে গেলাম। কিন্তু মিমির বাবা আমাদের এখানে আসছিল, আর বাবাও মিমির বাবাকে বিআই মশাই ডাকা শুরু করেছে। তাহলে কি মিমি এসব করেছে? এখন বাবাও দেখছি কেমন খুশি খুশি। আর এখন আমি কিছু বাবাকে বললে হিতে বিপরীত হতে পারে। এখন কিছুই বলবো না, যা হচ্ছে সেটা তাল মিলিয়ে চলি, দেখি কি হয়। সন্ধ্যাবেলা কিছু বন্ধু এসে বলল, তুই কেমন হারামি রে, বলতো? আরে কি হয়েছে সেটা তো বলবি না, কারণ ছাড়াই বকবক করে যাবি। বকবক কি আর সাদে করি? কি বলতে চাস তুই? কি বলবো মানে, তুই আজ বিয়ে করতে যাচ্ছিস আর আমাদেরকে একবারও বললি না? আর আজব তো, আমি বিয়ে করতে যাচ্ছি আমি জানি না আর তুই জানোস? তুই জানিস না মানে? তোকে এই কথা কে বললো? কে আবার বলবে? আন্টি বললো। মা তোদের বলেছে? এর মধ্যেই বাবা আসলো আর বলল, বাবা এই পাঞ্জাবিটা কেমন হয়েছে? ভালোই হয়েছে, তুমি পরবা? ধুর বোকা ছেলে, এই পাঞ্জাবি আমি কেন পড়তে যাব? তোর জন্য। আমি পরবো মানে? হ্যাঁ তোকেই পড়তে হবে। আশরাফ, তোমার বন্ধুকে 5 মিনিটের মধ্যে রেডি করো তো। জি আঙ্কেল। এখন আর বুঝতে বাকি নেই কি হচ্ছে আমার সাথে। তারপর সবকিছু বুঝতে পেরে বাড়িতে না করে দিলাম যে এই বিয়ে করতে পারবো না। বাবা আমার কথা শুনে অনেক রেগে বলল যে আমি ওদের কাছে কথা দিয়ে ফেলেছি, এখন তোকে এই বিয়ে করতেই হবে। তারপর বাবার কথা রাখতে এই বিয়ে করতে হলো, স্বাভাবিকভাবেই হলো। হ্যাঁ মিমি আমার অনেক আদরের মেয়ে, ওকে তুমি কোনো কষ্ট দিও না। আঙ্কেল আমি যথেষ্ট চেষ্টা করব মিমিকে সুখে রাখতে, মানবতা বজায় রাখতে, এই কথা বললাম। আমার মনের মধ্যে যে আগুন জ্বলছে, কখন বাড়িতে যাব এটা ভেবে। তারপর ওখানে সব নিয়ম কানুন মেনে মিমিকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম। আজ বাবা মার উপর খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে এখনই বাড়ি ছেড়ে চলে যাই। যাকে সহ্যই করতে পারি না তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। চেয়ারে বসে এসব ভাবছি, এমন সময় মা আসলো। কিরে বাবা, আজ এমন সময় মন খারাপ করে বসে আছিস কেন? মা তুমি এখান থেকে যাও তো। কি হয়েছে বলবি তো? বললাম তো এখান থেকে যেতে। মা এমন চিৎকার শুনে দ্বিতীয়বার কোনো কথা না বলে চলে গেল। কিছুক্ষণ পর বাবা আসলো। বাবা তোর কি হয়েছে, রুমে যাস না কেন? মিমি একলা কখন থেকে বসে আছে? চেয়ারে বসে আছি। কি হলো যা? কোনো কথা না বলে রুমে গেলাম, দেখলাম মিমি বসে খাটে বসেই আছে।
আমি যাওয়াতে আমার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করলো। তারপর আমি কোনো কিছু না বলে বালিশ নিয়ে সোফাতে ঘুমাতে গেলাম। চোখটা শুধু বন্ধ করলাম, হঠাৎ অনুভব করলাম মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। চোখটা খুলে দেখলাম মিমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। তারপর বললাম, খবরদার, তোর এই হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। তুমি এত রেগে যাচ্ছ কেন? চুপ, তোর কোনো কথা শুনতে চাই না। আজ না আমাদের বাসর রাত, তুমি এমন করছো কেন? কিসের বাসর রাত? তুমি ঠিক আছো তো? বললাম না তোর এই হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। তুমি না আমাকে ভালোবাসো, তাহলে এমন করছো কেন? খুব রাগ হচ্ছে তোকে দেখে, তাই মিমিকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে হাত চেপে ধরে বললাম, এতে মিমিও ব্যথা পাচ্ছে, কিন্তু এই ব্যথায় আমি শান্তি পাচ্ছি। লাগছে তো। লাগুক। এই তোমার ভালোবাসা? কে বললো আমি তোকে ভালোবাসি? মিমি আমার রূপ দেখে অনেকটাই ভয় পেয়ে কান্না করে দিয়েছে। তারপরও মিমির হাতটা আরো জোরে চেপে ধরাতে চুড়ি ভেঙে হাত কেটে রক্ত পড়ছে, কিন্তু কিছুতেই আমার রাগটা কমছে না। প্লিজ এবার হাতটা ছেড়ে দাও, খুব লাগছে। তোকে আমি কোনো দিনও স্ত্রী হিসেবে মেনে নিব না। কেন? সেটা তোকে বলতে হবে। তুমি তো এমন ছিলে না, তাহলে এমন কেন হলে? আমাকে এমন হতে তুই বাধ্য করেছিস। তুমি বিশ্বাস করো, সেদিন তোমাকে মিথিলার সাথে ওই অবস্থায় দেখে নিজেকে আর ঠিক রাখতে পারি নাই, তার জন্য এত কিছু হয়ে গেল। তুই যদি আমাকে তোর কারণে মেরেও ফেলতি, কখনো জিজ্ঞেসও করতাম না, কিন্তু আমার বোনের মতো একজনকে এমন একটা জঘন্য অপবাদ দিবি আমার কল্পনারও ছিল না। আমাকে কি মাফ করা যায় না? কিসের মাপ? তোর কোনো মাফ নেই। এখন আমাকে বিরক্ত করবি না। আর ভুলেও আমাদের মাঝে এমন সম্পর্কের কথা যেন বাবা মা না জানতে পারে, আর যদি জানে তাহলে আমার চেয়ে আর কেউ খারাপ হবে না, বলে দিলাম। মনে রাখিস, অনেকটা রেগেই বলে দিলাম। এতে মিমিও ভয় পেয়ে গেছে আমার এমন রূপ দেখে, হয়তো কখনো এটা আশা করেনি। বলে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে মিমির কান্না শুনে ঘুম ভেঙে গেল। দেখলাম খাটের সাথে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে কান্না করছে। কি হলো, এত রাতে কান্না কিসের? আমি কথা বলাতে মিমি চোখের পানি মুছে ফেলল। সোফাতে না ঘুমাইলে হয় না? এর জন্য কান্না করছিস? ঘুমাতে পারি, এক শর্তে। আমি সব শর্ত মানতে রাজি আছি। মাঝখানে কোলবালিশ রাখতে হবে। আচ্ছা তাই হবে, কিন্তু সোফাতে থেকো না। তারপর খাটের মাঝখানে কোলবালিশ রেখে ঘুমালাম, কিন্তু কোনো একটা বিষয় নিয়ে ঘুমাতে পারলাম না। দেখি উঠতে যাব, এমন সময় মিমি বলছে, কোথায় যাচ্ছ? ওখানে আমার ঘুম ধরছে না বলে আবার বালিশ নিয়ে সোফাতে যেতে ধরলাম। মিমি আমার হাত টেনে ধরল। হাতটা ছাড় বলছি। আমার সাথে এমন কেন করছো তুমি? তারপর রাতটা এইভাবে কাটিয়ে দিলাম। সকালে, এই উঠো, অনেক বেলা হইছে। তুমি শুধু স্বপ্নের মধ্যেই ডাকো। স্বপ্ন মধ্যে না, বাস্তবেই ডাকছি। আমার কাছে আসো। মিমিও আমার ডাকে সাড়া দিতে থাকলো। কিছুক্ষণ পরে মিমিকে আমার বুকে আবিষ্কার করে এক ঝটকানায় সরিয়ে দিলাম। কি হলো, আমাকে সরিয়ে দিলে কেন? সরি, আমি বুঝতে পারি নাই। এসব যা হচ্ছিল ঘুমের মাঝে, তাছাড়া কিছু না বলে ফ্রেশ হতে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে টেবিলে খেতে গেলাম। সবাই আমার জন্য অপেক্ষা করছিল। তাদের চাহনি দেখেই বুঝতে পারলাম। আয় বাবা, খেতে বস। মা, তুমি খাবারটা দাও তো। মিমি তো দিচ্ছেই, সেটাই নে। তাহলে আমি উঠলাম বলে টেবিল থেকে উঠলাম। থাক, তুমি বসো মা, তোমার খাবার এগিয়ে দিবে। আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তারপর মা কিছুটা বুঝতে পেরে কথা না বলে খাবারটা পরিবেশন করলো। বৌমা, তুমিও খেতে বসো। না মা, পরে খেয়ে নিব। পরে কেন, এখনই খেতে বসো বলছি। জি আচ্ছা। মিমি পানি নিতে মা তার হাত দেখে বলল, বৌমা, তোমার হাতে কি হয়েছে? না তেমন কিছু না। আড়ালে রাখতে চাইল, কিন্তু কিছুতেই লুকাতে পারছে না। কোনো না কোনো ভাবেই চোখে পড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে হাতটা জুড়ে চেপে ধরেছিল। এই রে, মাকে যদি মিমি বলে দেয় তাহলে তো সর্বনাশ।
এমনি। আপনি শুধু শুধু চিন্তা করছেন। এটা আমার নতুন চুড়ি, পরতে গিয়ে এমন হয়েছে। ও আচ্ছা। যাক বাবা, বাঁচা গেল। কিরে বাবা, তোর কোনো বিষয় নিয়ে মন খারাপ? কই না তো, খাবার আনমনে খাচ্ছিলাম বলে মা বলল। তাহলে খাবার এভাবে খাচ্ছিস কেন? এমনি ভালো লাগছে না বলে খাবার না খেয়ে পানি ঢেলে দিয়ে রুমে শুয়ে আছি, ফোনে এমনি চালাচ্ছি। কিছুক্ষণ পর মিমি আসলো আর বলল, তুমি এইভাবে খাবারে পানি ঢেলে দিলে কেন? অপরিচিত কাউকে সেটা বলতে বাধ্য নই। আমি এখন অন্য কেউ হয়ে গেলাম। আচ্ছা চলো, আজ কোনো জায়গায় ঘুরে আসি। বলছি না আমাকে কখনো স্পর্শ করবে না? আমি স্পর্শ করলে কি এমন ক্ষতি হবে? ঘৃণা হয় তোর এই স্পর্শে। যার মন নোংরা তার সবকিছুই নোংরা, আর আমি এই মানুষদেরকে ঘৃণা করি। তুমি এসব কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি। আর কোনো আমাকে স্পর্শ করার চেষ্টা করবা না, বলে দিলাম। তুমি তো এমন ছিলে না। এইভাবে কান্না করবা না, মা দেখলে আবার অন্য কিছু ভাবে। কান্না করবো না তো কি করব? চুপ। মিমির মুখ চেপে ধরলাম, এতে মিমি আমার চোখের দিকে তাকিয়ে আছে। মিমির মুখ চেপে ধরার কারণে কথা বলতে পারছে না। এত কান্না কোথা থেকে আসে? হ্যাঁ, তুমি না বললে আমার স্পর্শ নাকি তোমার কাছে ঘৃণা লাগে? তাহলে আমাকে স্পর্শ করছো কেন? ও সরি, বুঝতে পারি নাই। কিন্তু এমন কোনো কাজ করো না যাতে আমার বাবা মা আমাদের এমন সম্পর্কের কথা জেনে যায়। আর যদি আমি বলে দেই তো? তোমার এই গাল আর গাল থাকবে না। থাকবে না মানে? যখন আমার কথার অবাধ্য হবা তখন বুঝতে পারবে আমি কেমন। হ্যালো। বলো। কি আর বলবো, এবার ভাবির আঁচল ছেড়ে বাহিরে আয়। চুপ কর হারামি। এই রনি, শোন না। কি বলবি বল। বাসরটা কেমন কাটালি? বাসর রাত কেমন কাটালাম তোকে বলতে হবে? কি রে, তাহলে তুই বিড়াল মারতে পারিস নাই? চুপ কর তো, যত সব ফালতু পেঁচাল। বলে লাইন কেটে দিলাম। বৌমা। জি মা। এইদিকে আসো তো। আসছি মা। দেখো তো মা, শাড়িটা কেমন হয়েছে? অনেক সুন্দর। আর হ্যাঁ, আজ তোমার বাবা এখানে নিতে আসবে, রেডি থেকো। জি আচ্ছা। এইদিকে না, বাড়ি তার ভালো লাগছে না, যাই দেখি হারামিরা কি করছে। বলে বাহিরে বের হতে যাব এমন সময় মা ডাক দিল। কিরে বাবা, এই সময় আবার কোথায় যাচ্ছিস? মা, এখানে ভালো লাগছে না, তাই একটু বাহিরে আশরাফদের সাথে ঘুরে আসি। তুই কি পাগল হয়ে গেছিস? নতুন বউ ঘরে রেখে তুই বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবি? মা, এখন কি ওকে বসে থাকবো নাকি? বুঝতে পারছিস না কেন? মিমি এখানে নতুন, তার জন্য তো একটু সময় দে। আর মিমির বাবা তোদের নিতে আসছে। নিতে আসছে মানে কি? আরে বাবা, তোদের নতুন বিয়ে হয়েছে, এখন ওদের বাড়িতেই তো যেতে হবে। আমি কোথাও যেতে পারবো না বলে বাহিরে ঘুরতে আসলাম। দেখলাম জুবাইর, লিজান, শাকিল আড্ডা দিচ্ছে। তারপর লিজান বলল, আরে মামা, তুমি তাহলে বাড়ি থেকে বের হইলা? আব্বে, বাড়ি থেকে আমি কি করবো? এখন তো বাড়িতে ভাবি আছে, আর কি করতে হইব সেটা কি আমি বলে দিব? তোদের সমস্যাটা কি বলতো? কি সমস্যা?